এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি রাজপুর সোনারপুর এরিয়াতে থেরাপিউটিক যোগা অ্যান্ড এক্সারসাইজ সেন্টার এবং এখানে আছেন সনাতন ফিজিওথেরাপিস্ট কল্যাণ দে স্যার। তো আমরা ওনার থেকে আজকে অনেক কিছু বিষয়ে আলোচনা করব, অনেকগুলো মিথবাস্ট আজকে হবে। তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা অনেক কিছু নতুন জিনিসও জানতে পারবো, যে বার্নিং যে প্রবলেমসগুলো আমরা ফেস করছি সেগুলোর কিছু কিছু বিষয়। তো আমি এক এক করে ওনার থেকে কোয়েশ্চেন করি। স্যার, ফার্স্ট অফ অল ওয়েলকাম। আর আপনি যদি আপনার জার্নিটা একটু আমাদেরকে বলেন যে কীভাবে এই প্রফেশনে আসা এবং আপনার প্যাশনের জায়গাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। প্রথমে তো আমি আমার মেডিকেল সায়েন্সে ইন্টারেস্ট ছিল, মেডিকেল সায়েন্স ঠিক বলবো না, অ্যালাইড সাবজেক্ট। সেই জন্য আমি তখন আমাদের যে জয়েন্টটা ছিল সেটা দিয়ে আমি ভর্তি হলাম ন্যাশনাল মেডিকেল কলেজে, যেটা বাচ্চাটা। ওখান থেকে আমি ডিপ্লোমা করি, তারপরে আমি ল্যাটারাল এন্ট্রি দিয়ে ইউনিভার্সিটি WBUHS থেকে আমি পিপিটি করি। ইন্টার্নশিপটাও ন্যাশনাল থেকেই করা হয়। তারপরে আমি কাজকর্ম শুরু করি, চেম্বার প্র্যাকটিস করতাম, হোম ভিজিট করতাম, তারপরে মাস্টার্স করি স্পোর্টসে। ইতিমধ্যে আমার বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, তারপরে বক্সিং অ্যাসোসিয়েশন, এগুলোর সঙ্গে আমার খুব যাতায়াত বাড়ে এবং আমি ওখানে স্পোর্টস ফিজিও হিসেবে অনেক কাজ করেছি। তারপরে আমি বিভিন্ন স্পোর্টস পার্সনদের ফিটনেসের ব্যাপারটা দেখতাম, তাদের ফিজিও জেনারেল প্র্যাকটিসটা আমি বাদ দিচ্ছি। করতে করতে আমার ইচ্ছে হলো যে আমি যোগাটাও শিখি। তারপরে আমি আমাদের যে যোগা কাউন্সিল আছে সেখানে রেজিস্ট্রেশন নিলাম এবং আমি মাস্টার্স করলাম যোগাতে। এখন আমি একটি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়াই যোগাটা, আর আমি ভারত সেবাশ্রমে ফিজিওথেরাপিতে পড়াই ম্যাকআউটের আন্ডারে। আর এছাড়া আমি চেম্বার প্র্যাকটিস, এই PYC থেরাপিউটিক এক্সারসাইজ যোগা সেন্টার, চেম্বার এগুলো তো চলছেই। তো আপনি আপনার সাথে কথা বলতে থাকলে আপনি প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা সাবজেক্ট যে যে জিনিসগুলোতে আপনার প্যাশন ছিল আপনি সেটা ইনডেপথ নলেজ গ্যাদার করেছেন এবং সেই নিয়ে এখন মানুষের জন্য পরিষেবা দিয়েই যাচ্ছে। এবার আমি এর কয়েকটা জিনিস অবশ্যই আপনার থেকে জেনে নেবো, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে এখন খুব বার্নিং হয়। দেখুন, এখনকার ছেলে বলুন, মেয়ে বলুন, মেয়েদের সবার ক্ষেত্রে একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সবার কাজের ধরনটা একটা সেডেন্টারি রুটিন। সেইভাবে কায়িক পরিশ্রম কিছু নেই এবং সেরকম এক্সারসাইজ করার যে চলটা আগে ছিল সেরকম আর দেখা যাচ্ছে না। ফলে একটা খুব নর্মাল প্রবলেম দেখা যাচ্ছে, কেউ 8 ঘন্টা 9 ঘন্টা বা নাইট শিফট করে, তাদের একটা ক্রনিক হাড়ে ব্যথা বা স্পন্ডিলাইটিস বা ব্যাক পেন বা কোমরে ব্যথা, এইটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রচণ্ড বেশি পরিমাণে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন এখনকার ইউথকে? ইউথকে সাজেস্ট করবো, তারা কিন্তু কথা বলি আমি বর্তমানে যে টেকনিক্স নিয়ে কাজ করছিও সেখানে গিয়ে আমরা দেখি যে আফটার 60, আপনার রিটায়ারমেন্ট যে মানুষটি ছেলে হোক বা মেয়ে, তিনি যে কাজকর্মগুলো করতেন সেখান থেকে হঠাৎ করে চেঞ্জ অফ লাইফস্টাইল হচ্ছে, যার জন্য নানা রকম ডিসঅর্ডার আসছে। তখন আমরা অ্যাসেস করতে শুরু করি যে তিনি কাজকর্মের জায়গায় কী ধরনের কাজ করতেন। সেখান থেকে অ্যাসেস করতে গিয়ে দেখেছি যে তারা হয় টানা বসে কাজ করতেন, অথবা কিছু কিছু মানুষ প্রচণ্ড দায়িত্ব পালন করতেন। দুটো ক্ষেত্রে তাদের কোনো রুটিনের ব্যাপার ছিল না, হয় ঘুমের একটা সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, খাচ্ছে কি খাচ্ছে না, উল্টো পাল্টা খাচ্ছে, যেটা আপনি দেখছেন খুব ভালো করে, এইরকমগুলো হচ্ছে। এবং আলটিমেটলি গিয়ে তাদের একটা নিউট্রিশনাল প্রবলেম হচ্ছে, সেখান থেকে একটা মাসেল অ্যাট্রফি হচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল, মাসেলগুলো শেষ হয়ে যাচ্ছে, হাড়ে একটা অস্টিওপোরোসিস হচ্ছে, সমস্ত ব্যাপারটা আলটিমেটলি হিমোগ্লোবিন কমে যাচ্ছে, গিয়ে একটা বিচ্ছিরি জায়গায় চলে আসছে যেখানে তিনি হয়তো কোনো ক্রনিক ওষুধ খেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন এগুলো করে পস্টারাল চেঞ্জেস, ব্যায়াম ঠিক করা, খাওয়া দাওয়া ঠিক করা করে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। নাহলে কিন্তু ওই ক্রনিক যে ব্যাপারগুলো, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘুমের সমস্যা, টেনশন, এগুলো হয়েই যাবে। যেটা আপনি বয়স্ক পপুলেশনদের ক্ষেত্রে অ্যাসেস করতে গিয়ে বুঝেছেন যে তাদের প্রিভিয়াস লাইফে তারা কি কি ভুল করে এসেছেন। তো এখন যে ইউথরা যারা এই সেম জিনিসটা করে চলেছে তাদেরও ভবিষ্যতেও করতে পারে যদি তারা এখন থেকে সতর্ক না হয়, তাই না? একটা জিনিস বলি, ধরুন কিছু মানুষ আছেন তাকে ডাক্তারবাবু কোনো ব্যথার ওষুধ দেওয়ার সময়, এনসাইড দেওয়ার সময় তাকে একটা গ্যাসের ওষুধ দিয়েছিল পিপিআই, তিনি ওই ব্যথার ওষুধটা বন্ধ করে দিয়েছেন, পিপিআইটা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু একটা কথা বলে আমাদের এখানে চলে আসে বিয়ে বাড়ি আগে একটা করে গ্যাসের ওষুধ খেয়ে, তিনি 2 বছর 3 বছর ধরে খেয়ে যাচ্ছে। তার ফলে যেটা হয় যে ক্যালসিয়ামটা হাড়ে হাড়ে অ্যাবজর্ব হচ্ছে, একটা ক্রনিক অস্টিওপোরোসিস। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমি চেষ্টা করি সবাইকে বলতে। চেম্বার প্র্যাকটিস করতে সবটা তো বলা যায় না, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সবাইকে বলবো যে জীবনে ব্যায়াম কিন্তু অবশ্যই থেরাপিউটিক এক্সারসাইজের সঙ্গে সঙ্গে এমনি নর্মাল অবস্থায় কিন্তু কিছু ব্যায়াম সারা জীবন করা উচিত। একদম একদম। এটা খুব একটা মারাত্মক কথা বললেন যে মানুষ এখন সবকিছুর একটা চটজলদি সমাধান হয়েছে। কিছু একটা মনে হলো এখানে আমাদের একটা পেনকিলার খেলি না, আজকে অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে, একটা টিভিতে এক বিজ্ঞাপন দেখালো, এই ওষুধটা কিনে খেলি না। তো এইটা যে পরবর্তীতে কত বড় প্রবলেমে এনে দিতে পারে। এবং মেডিকেল ইন্স্যুরেন্স থাকলেও কি আপনার সবকিছু ব্যবস্থা থাকে, কিন্তু পেইনটা তো আপনার, ব্যথাটা তো আপনাকেই ভোগ করতে হবে। সেটা বাড়ির লোক আপনাকে যতই ভালোবাসুন তারা সেটা বেয়ার করতে পারে। যাই হোক, তো এইটা তো মোটামুটি বুঝলাম যে পরবর্তীতে লকডাউন কমপ্লিকেশন করে আসে। এর মধ্যে একটা বার্নিং প্রবলেম ধারাটা দেখা যাচ্ছে স্পেসিফিক্যালি মেয়েদের মধ্যে। সেটা হচ্ছে যে এই মোটামুটি যখনই তারা 25-30 এই ফেজটাতে আসছে, তাদের একটা খুব তাড়াতাড়ি বয়স বেড়ে যাওয়া বা তাদের চোখ বা সবকিছু দেখে মনে হচ্ছে তাদের এজের তুলনায় তাদের বয়সটা অনেক বেশি অ্যাকচুয়ালি এজের তুলনায়। এবং তাদের কর্মক্ষমতা যদি বলি, যে কোনো জিনিস তুলতে গেলে একটা কষ্ট বা সবকিছু, মানে ওভারঅল একটা স্ট্যামিনার অভাব। এবং এটা তাদের নিজস্ব ম্যারিটাল লাইফেও একটা প্রভাব পড়ছে, কারণ এখন কেরিয়ারের জন্য ছেলে বলুন মেয়ে বলুন সবাই মোটামুটি 25-30 গিয়ে ম্যারেজ করছে। তো বিয়ের পরে একটা দুজনের ক্ষেত্রে আর্জের অসুবিধা, স্ট্যামিনার প্রবলেম। তো এই ক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি মেয়েদের কি সাজেস্ট করবেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই
জায়গাটা কেউ কিন্তু নজর দেয় না। এবং পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং, তারা নিজেদের মধ্যে আলোচনা করা বা এই সমস্যা হলে বিশেষজ্ঞের কাছে যাওয়া, এই ব্যাপারটা একদমই নেই। হ্যাঁ, তাই এটা আলটিমেটলি কিন্তু এফেক্ট করে দাম্পত্যের উপর। তা আমি তাদেরকে বলবো যে দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা খাওয়া দাওয়াটা দেখে নেবেন কি হচ্ছে, সেটা আপনাদের মতো ডায়েটিশিয়ান যারা আছে তারা ব্যাপারটা দেখবেন। প্রত্যেকের ক্ষেত্রে একটা দেখা যায় তিনি হচ্ছে রিটায়ার্ড ফুটবলার, রিটায়ার্ড ক্রিকেট প্লেয়ার, এই ধরনের, মানে কেন কথাটা ইউজ করছি, তিনি ছোটবেলায় চুকিয়ে খেলছেন, হয়তো প্রফেশনালি খেলেননি, নিজেরাই খেলতেন ক্লাবে বা পাড়ায়, কিন্তু সবাই রিটায়ার্ড। আমি আগে এটা করতাম, আগে ওইটা করতাম, আগে তিনি পড়াশোনা করতেন, পড়াশোনা খুব ভালো ছিলেন, সময় বার করে খেলতেন। এখন কি এমন অফিস শুরু হলো যে সময় পাচ্ছেন না, খেলবেন না? সুতরাং আমরা বলি যে রেগুলার, মানে ওই অফিসের স্পোর্টস হচ্ছে খেলে নিলাম, হাঁটু ব্যথা নিয়ে চলে এলাম, সেটা না। রেগুলার যদি কেউ একটা ব্যায়াম বা খেলাধুলার মধ্যে থাকে, হেলদি লাইফস্টাইল লিড করে, ঘুমটা ঠিক মতো হয়, তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমি আরেকটা পয়েন্ট বলবো, এখন যেটা একটা চল হয়েছে পারফরমেন্স বা স্ট্যামিনা বাড়ানোর যে ওষুধ, যেগুলো অ্যাড দিচ্ছে, কিছু কেউ বলছে অশ্বগন্ধা খাও, কেউ বলছে শিলাজিৎ খাও, এসব নয়। কেউ যদি টেস্টোস্টেরন বুস্ট করতে চায়, সেক্ষেত্রে সবচেয়ে হেলদি উপায় হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে আপনার নিউট্রিশনাল ফ্লোটা ভালো হবে, ব্লাড সাপ্লাই ভালো হবে, আপনি অনেক স্বতঃস্ফূর্ত থাকবেন। সেক্ষেত্রে চট যদি আপনি যেটা বললেন 2 মিনিটে এরকম ওষুধ না খেয়ে ব্যায়াম করা হয়, তার থেকে ভালো স্ট্যামিনা মিললাম মনে হয় আমার ক্ষেত্রে আর কিছু হবে না। আর সবথেকে এক্সারসাইজের যেটা সবথেকে ভাইটাল পার্ট, আমি যে খাবারটা সারাদিনে খাচ্ছি, এটা ভাবলাম এটা সাপ্লিমেন্ট খেয়ে নিলাম, সেটা খেয়ে নিলাম, সেটা তো আপনার শরীরে গিয়ে অ্যাবজর্ব হওয়ার জন্য একটা মিনিমাম কায়িক পরিশ্রমের দরকার। না হলে শরীরের যদি সেই ক্ষমতাটাই না থাকে, তাহলে সব ইট উইল বি আ ওয়েস্ট অফ দ্য মানি অ্যান্ড ইট উইল বি ওয়েস্ট অফ দ্য মেডিসিন অ্যাজ ওয়েল, তাই না? তো যাই হোক, এই জিনিসটা তো আপনি বলেন সবার আগে রেগুলার অ্যাক্টিভিটি এবং রেগুলার বেসিসে বাড়ানো দরকার। ওই একদিন খেললাম, একদিন একটু জিম করলাম, 2 দিন করলাম, ওই করে কোনো লং টার্ম এফেক্ট হবে। তো আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এখনকার দিনের একটা খুব নতুন চল হয়েছে যে খাবো তো খেয়েই মরবো, কি হয়েছে, এটা না করলেই বা কি সমস্যা, কি আর এমন হয়ে যাবে, যারা করছে তারা কি মানে মরা যাচ্ছে না? তো এই কথাটাকে আপনি কিভাবে মানে ইয়ে করবেন, খণ্ডন করবেন এই ধরনের যে চল বা এই ধরনের নিউজগুলোকে? লাইফস্টাইল বলুন বা হেলদি লাইফস্টাইল, ফিটনেস, টোটাল একটা টিম অ্যাপ্রোচ। সেখানে ফিজিওথেরাপিস্ট, ফিটনেস ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, আর কিছু কিছু ক্ষেত্রে এন্ডোক্রিনোলজিস্ট, সবাই একটা টিম এফোর্ট থাকে। তা আমার কাছে যখন তারা আসে, আমরা এটা বলি যে আপনি বাড়িতে নর্মালি যা খান সেইটাই আপনি নেমন্তন্ন বাড়িতে গিয়ে খাবেন। আপনার এমন কিছু হয়নি যে আপনার 1000 টাকার গিফটের দামটা তুলতে হবে বলে আপনি 1000 টাকা খেয়ে তুলে দিলেন। হ্যাঁ, এই যে কনসেপ্টটা, এগুলো আমি বিরোধিতা করি। আপনি যদি বাড়িতে ডাল ভাত খান, আপনি নেমন্তন্ন বাড়িতে গিয়ে ডাল ভাত খান, ডাল ভাত তো থাকেই, তার সঙ্গে একটা মাছ খেয়ে নিলেন। আপনার তো দরকার নেই এত কিছু পুড়ে দিয়ে একদম বাড়িতে এসে গ্যাসের ওষুধ খেয়ে বমি করে কষ্ট করে আবার পরের দিন সকালে উঠে ঘুম হলো না, এটা তো কোনো প্রয়োজন নেই। মানে এই জায়গাটা চেঞ্জ করে নেওয়া যায়, তাহলে কোনো অসুবিধা হবেই না। কেন আমরা অনেকেই আছি যারা নিয়মিত একটা খাদ্যাভ্যাসের মধ্যে মানে অভ্যস্ত, তাদের কোনো সমস্যা হয় না। এবং অফিসে পিকনিক করলাম বা কোথাও খেতে দিয়েছে, এমন একটা করে দিলাম যে বাফেট মেনুতে টার্গেটটা কি না ওদের যেন লস হয়ে যায়, এমন ভাবে খেয়ে নেবো, আলটিমেটলি লসটা নিজেদেরই হচ্ছে। একদম লং টার্মে লস নেই। আর এই যে মেডিসিনগুলোর আপনি কথা বলি, এরা হয়তো কিছু ক্ষণিকের জন্য আপনাকে হেল্প করতে পারে পারফরম্যান্স এনহ্যান্সমেন্টে, কিন্তু লং টার্ম কোনো এফেক্ট হয়তো দেবে না বা ক্ষতিও করতে পারে। বিকজ অ্যানাবলিক স্টেরয়েড যদি মেশানো থাকে, সেক্ষেত্রে তো তার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচন্ড। আর আরেকটা যেটা রিসেন্টলি এই ধরনের পেশেন্টের থেকে আমি একটা ফেস করেছি, সেটা আপনার সাথে শেয়ার করতে চাইবো। একজন পাওয়ার লিফটার এসেছিলেন, তার মানে মোটামুটি এই ধরনের পাওয়ার লিফটার তাদেরকে এরকম একটা কাউন্সিল করা হচ্ছে মহিলাদের থেকে স্পেশালি, যে যেহেতু পাওয়ার লিফটিংয়ে প্রচুর এনার্জি এবং পাওয়ার খুব বেশি, শক্তি খুব বেশি দরকার, তাই তাদেরকে অনেক রকম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে এবং তারা প্রায় 7 থেকে 9 রকমের সাপ্লিমেন্ট খাচ্ছে, ইনক্লুডিং কার্নিটিন, টেস্টোস্টেরন বুস্ট করা, অ্যান্ড্রোজেন, এবং তাতে তাদের যেটা প্রবলেম হচ্ছে যে দেখা যাচ্ছে মোটামুটি 2 to 3 মান্থস পিরিয়ডসের কোনো ফ্লো নেই, তারপর প্রচুর পরিমাণে ফেশিয়াল হেয়ার চলে আসছে এবং তারা একটা খুব মানে ওই যে মানে বলেছে যে আপনাকে 100 কেজি ওয়েটটা মেনটেন করতে হবে, তার জন্য তারা কি খাবে এবং কি খেয়ে হাঙ্গার স্যাটিসফাই করবে সেটাও তাদের কন্ট্রোলে থাকছে না। তো আপনি যদি স্পোর্টসেই ডিল করেন, আর মহিলাদের এই ব্যাপারটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এই ধরনের স্টেরয়েডের প্রবলেম বা এত পরিমাণে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়া, সেটা নিয়ে যদি আপনি বলেন। প্রথমত আমরা জার্নিটা শুরু করেছিলাম আমাদের সেন্টারে মহিলাদের উপর ফোকাস করে। তার কারণ হচ্ছে যিনি সংসারী, কিছু কিছু সবাই নয়, তাদের একটা কোনো ডান্স বা কিছু করতেন, তিনি আর করেন না বা করতেনও না। তারা যখন এখানে এসে কিছু একটা করতে শুরু করলেন, তাদের মধ্যে একটা হাসি লক্ষ্য করেছিলাম যে আমি স্ট্রেস ফ্রি ভাবে আমার নিজের সময় আমি এটা করতে পেরেছি। কিন্তু তাকে যদি আমি চাপিয়ে দিই না, আপনাকে এই মেডেলটা পেতেই হবে, ওই কম্পিটিশনে র্যাঙ্ক করতেই হবে, পাওয়ার লিফটিং এটা করতেই হবে, মানে একটা এজের পর, তখন তার মধ্যে তার ক্ষমতার বাইরে গিয়ে নিজেকে প্রকাশ করার যে ব্যাপারটা থাকে, তখনই আপনি যে সাপ্লিমেন্ট গুলো বললেন, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট কখন যখন খাবারে হচ্ছে না তখন। এখন তো এরকম নেই ইকোনমিক কন্ডিশন আমি মনে করি যে খেতে পারছি না, সাপ্লিমেন্ট গুলো তো দাম অনেক, নর্মাল খাবারে এখানে একটা অশুভ মাথার কাজ করে। হ্যাঁ, এটা আমি সবাইকে সম্মান দিয়েই বলছি। ফিটনেস ইন্ডাস্ট্রি আর সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে একটা আঁতাত আছে, যার মধ্যে পণ্যটা বিক্রি করার জন্য এরা সাফার করছে। যাই হোক, নিজের প্রফেশন সবাই দেখে নেবেন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই জায়গাটা নর্মালের মধ্যে দিয়ে গিয়ে তিনি যদি একটা পারফেক্ট সেট আপ, যেটা বললাম
ফিটনেস ট্রেনার, কোচ তো থাকবেই, তার সঙ্গে ডায়েটিশিয়ান, ফিটনেস ট্রেনার যদি পুরো গাইডেন্সটা দেন এবং কিছু ক্ষেত্রে স্পোর্টস মেডিসিন ডাক্তার হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না। তিনি যে সাপ্লিমেন্টটা খেলেন তার মধ্যে যদি কোনো অ্যানাবলিক স্টেরয়েডের পার্ট থাকে, ডোপিং করতে গিয়ে ধরা পড়ে, তাহলে সাফারার তো তিনিই হবে, কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এটা একটা বড় বিষয়, কারণ কেউ তো ওরকম জায়গায় গিয়ে নিজের এত বড় ক্ষতি করতে চাইবে না। তো যাই হোক, শারীরিক ক্ষতি তো করছে, কিন্তু এইগুলো থেকে কি রিকভার করতে গেলে তাকে কি পুরোপুরি উইথড্রলে যেতে হবে নাকি কিভাবে করা যেতে পারে? তাদের এরকম কন্ডিশন অলরেডি চলে এসেছে। ধরুন যারা ডোপিং এর দায়ে নির্বাসিত, তাদের প্রথম সমস্যা হচ্ছে তারা আর খেলতে পারছেন না, তার জন্য তার একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে। তার জন্য আমরা সবসময় তাকে স্পোর্টস সাইকোলজিস্টের আন্ডারে কাউন্সিলিং এ পাঠাই। হ্যাঁ, তারপর রিকভারিতে দেখা যেহেতু সময়টা অনেক, রিকভারিতে আমরা তাকে ফিজিক্যাল ট্রেনিং, একটা তার যে নিজস্ব গেমস, তার মধ্যে এরকম একটা লং জার্নি থাকে তাকে রিকভারি করার জন্য, এবং তার মধ্যে পারফরমেন্স কিন্তু ঘাটতি হয়ে যায়। আস্তে আস্তে অ্যানাবলিক স্টেরয়েডের প্রভাবে যে পারফরমেন্সটা বিল্ড আপ হয়েছিল সেটা কিন্তু কমতে শুরু করে, সে সেটা মেনে নিতে পারে না, তাহলে একটা সেটা চক্রবৃদ্ধির মধ্যে পড়ে যায়, যে সেখান থেকে বেরোনোটা কিন্তু খুব টাফ। তার সঙ্গে শরীরে যা ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো রিকভারি করে আসাটা বেশ চ্যালেঞ্জিং। সেজন্য প্রথম থেকে নিয়ম মেনে চলাটা বেটার।